হে ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা এন্টারটেনমেন্ট চ্যানেল। আমি বিপাশা আর আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি যে মুভির এক্সপ্লেনেশন নিয়ে এসেছি, মুভির নাম শয়তান। এটি একটি গুজরাটি মুভি যার নাম ওয়াশ, তারই হিন্দি রিমেক। তবে গল্পটা শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছো তাদের আমি অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। সিনেমায় অভিনয় করেছে অজয় দেবগন, আরমাধবন, জ্যোতিকা, জানকী ওয়াদিওয়ালা আরও অনেকে। তবে মুখ্য অভিনয় রয়েছেন অজয় দেবগন, যার ক্যারেক্টারটার নাম কবির ঋষি। কবির ঋষি একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, আর তার স্ত্রী জ্যোতি তার সন্তান জাহ্নবী আর ধ্রুবের সাথে উত্তরাখণ্ডের দেরাদুনে থাকেন। তারা একটা হিল স্টেশনের ফার্ম হাউসে তাদের ছুটি প্ল্যানিং করে, আর সেই কারণে তারা চারজন বেরিয়ে পড়ে সেই ফার্ম হাউসে যাওয়ার জন্য। মাঝপথে তারা রাস্তার ধারে একটা খাবারের দোকানে থামে, আর সেইখানে একজন নতুন ব্যক্তির সাথে পরিচয় হয়। আসলে এই পরিচয়টা নিছকই পরিচয় ছিল না। একটা সময় যখন ঋষির কাছে খুচরো সমস্যা দেখা দেয়, তখন এই লোকটি, যার নাম বনরাজ কাশ্যপ, যার অভিনয় করেছেন আরমাধবন, সে ঋষিকে খুচরো দিয়ে সাহায্য করে এবং কিছুক্ষণ বাদে বনরাজ নিজেই এসে ঋষির ফ্যামিলির সাথে একসাথে খাবার খেতে বসে। হঠাৎ করে এরকম একজন নতুন লোককে দেখে তারা একটু অবাক হলেও কিছুক্ষণের মধ্যেই তারা তাকে অ্যাকসেপ্ট করে নেয়। এর মধ্যে আমরা দেখতে পাই ঋষির মেয়ে জাহ্নবীকে, যে কিনা কিছুতেই পরোটাটা খাবে না, কারণ তার মধ্যে অনেক অয়েল রয়েছে। সে খুব ফিগার কনসাস, তাই সে কিছুতেই সেই পরোটা খাবে না। ঋষি আর জ্যোতি যখন নিজেদের মধ্যে কথায় ব্যস্ত, তখন ওদের অলক্ষ্যেই বনরাজ একটা লাড্ডু জাহ্নবীকে খেতে দেয়। এরপর থেকেই আস্তে আস্তে জাহ্নবীর মধ্যে কিছু একটা পরিবর্তন হতে থাকে। তারা চলে যাওয়ার আগে ফার্ম হাউসে পৌঁছানোর পর বনরাজ জাহ্নবীকে এক প্যাকেট বিস্কুট দেয় এবং সে সুইমিং পুলে তার পরিবারের সাথে যোগ দেওয়ার আগে সেইগুলো নিয়ে যায়। এরপর কবির ঋষি তার পুরো পরিবারকে নিয়ে ফার্ম হাউস পৌঁছে যায়, কিন্তু হঠাৎ করে তারা লক্ষ্য করে বনরাজও সেই ফার্ম হাউসে। বনরাজকে দেখে ঋষি আর জ্যোতি দুজনেই অবাক হয়ে যায়। জ্যোতি জানে বনরাজ তাদের লোকেশন ঠিক কীভাবে জানতে পারলো। বনরাজ তাকে জানায় যে আসলে সে তার নিজের কাজেই যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে তার ফোনের ব্যাটারিটা ডেড হয়ে গেছে, আর তার বাড়িতে তার মেয়ের সাথে কথা বলাটা খুবই জরুরি। তাই কোনোভাবে সে যদি কবিরদের ল্যান্ডলাইনটা বা কবিরদের যে কোনো ফোন ব্যবহার করতে পারে, তাই সে এখানে সাহায্যের জন্য এসেছে। এই কথা শুনে কবির রাজি হয়ে গেল। জ্যোতি বিষয়টাকে যথেষ্ট সন্দেহজনক বলেই মনে করে। বনরাজ এবং জাহ্নবী একটি কথোপকথনে লিপ্ত হয় এবং ধ্রুব বাধা দিতে গেলে জাহ্নবীর সাথে খেলার জন্য জোর করতে থাকলে জাহ্নবী কিছুতেই যেতে রাজি হয় না। তখন ধ্রুব বলে সে যদি এবার তার সাথে খেলতে না যায়, তাহলে মা বাবাকে তার বয়ফ্রেন্ডের কথা সে জানিয়ে দেবে। এই কথা শোনার পর জাহ্নবী ধ্রুবকে নিয়ে খেলতে যায়, আর তারপর তাকে একটা দোলনায় বসিয়ে খুব জোরে জোরে দোল দিতে থাকে। হঠাৎ করে দূর থেকে সেটা কবির আর তার স্ত্রী জ্যোতি লক্ষ্য করে। তারা এসে জাহ্নবীকে জানায় সে কেন এই ধরনের কাজ করছে। এর ফলে তার ভাই পড়ে যেতে পারে আর ইনজিওরও হতে পারে। সে কাজটা মোটেই ঠিক করেনি। এইভাবে যখন জাহ্নবীকে জ্যোতি আর কবির বকাবকি করছে, এর মধ্যে হঠাৎ করে বনরাজ চলে আসে। কিন্তু তাদের এই ফ্যামিলির বিষয়ে যেহেতু বাইরের লোক বনরাজ এত বেশি ইন্টারফেয়ার করছিল, তারা কেউই আর বনরাজকে পছন্দ করে না। তখন কবির বনরাজকে সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু বনরাজ সেখান থেকে যায় না। তাই কবির তাকে টেনে বার করে আনতে শুরু করে। কিন্তু কবির যখন বনরাজকে সেখান থেকে টেনে বার করছিল, সেই মুহূর্তে তাকে জাহ্নবী বাধা দেয়। সে হিংস্রভাবে কবিরকে থামিয়ে দেয়, আর সে বলে বনরাজ এখান থেকে কোথাও যাবে না। এর মধ্যেই বনরাজের নির্দেশে জাহ্নবী তার বয়ফ্রেন্ডের সাথেও ব্রেকআপ করে নেয়। এটা দেখে তার বাবা মা পুরো অবাক হয়ে যায়। জাহ্নবীর হঠাৎ করে হলোটা কি? বনরাজ কবির আর জ্যোতিকে প্রকাশ করে যে সে জাহ্নবীকে কালো জাদুর মাধ্যমে সম্মোহিত করে রেখেছে, যাকে বলে ব্ল্যাক ম্যাজিক পাওয়ার। এখন সে বলে যে জাহ্নবী তার প্রতিটি আদেশই পালন করবে, সে তাকে যা করতে বলবে তাই করবে। তাই জ্যোতি আর কবিরের পক্ষে এটাই ঠিক হবে যে তারা যেন কোনো বিরোধিতা না করে
জাহ্নবীকে বনরাজের হাতে তুলে দেয়। হঠাৎ করে একজন অজানা লোক যখন বাবা মাকে তার মেয়েকে দিয়ে দিতে বলে, কোনো বাবা মাই কি সেটা রাজি হয়? ঠিক তেমনভাবেই কবির বা জ্যোতি কেউই রাজি হয়নি। তারা আবারও বনরাজকে সেখান থেকে চলে যেতে বলে। কিন্তু এইবার বনরাজ তার ব্ল্যাক ম্যাজিকের পাওয়ার দেখাতে শুরু করে। বনরাজ জাহ্নবীকে এবার হাসতে বলে, তারপর কাঁদতে বলে। আর বনরাজের কথা শুনে জাহ্নবী পাগলের মতন হাসতে থাকে আর তারপর হাউমাউ করে কাঁদতে থাকে। এরপর সে বনরাজের নির্দেশেই বাড়ির সমস্ত ফোনগুলো ভেঙে ফেলে, চা পাউডার খায়। এমনকি তার নিজের বাবা কবিরকে যখন চড় মারার নির্দেশ দেওয়া হয়, জাহ্নবী তখন সেটাও করতে বাধ্য হয়। এত কিছুর মধ্যে শুধু যে জ্যোতি আর কবিরই ইনভলভ ছিল তা না, এইবার জাহ্নবী তার নিজের ভাই অর্থাৎ ধ্রুবকেও সিঁড়ির থেকে ফেলে দিয়ে আঘাত দেয়। এই সব কিছু কবির আর জ্যোতির সামনে হয়ে যেতে দেখে তারা সম্পূর্ণভাবে এক্সস্টেড হয়ে যায়। এর মধ্যে জ্যোতির মনে পড়ে তার কাছে একটা লুকিয়ে রাখা মোবাইল ফোন আছে, আর সে এখন সেই ফোনের সাহায্যে পুলিশদের ফোন করে। কিন্তু পুলিশ আসছে যখন বনরাজ বুঝতে পারে, তখন সে এবার জাহ্নবীকে রান্নাঘরের গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করার জন্য পারমিশন দেয়। আর বনরাজের কথা মতন এইবার জাহ্নবী সেটাই করতে চায়, কিন্তু এর ফলে তো পুরো পরিবারটা এক নিমেষে শেষ হয়ে যাবে। তাই কবির আর জ্যোতিকে এইবার পুলিশের সামনে মিথ্যে কথা বলতে হয়। যেহেতু ধ্রুব ইনজিওর ছিল আর তার প্রচুর ব্লিডিং হচ্ছিল, তাই ধ্রুবকে তারা একটা জায়গায় লুকিয়ে রাখে যাতে পুলিশের কোনো কিছু সন্দেহজনক মনে না হয়। আর পুলিশের সামনে জ্যোতি জানায় যে আসলে ধ্রুবই দুষ্টুমি করে পুলিশকে এই ফোনটা করেছিল। পুলিশ কোনো সন্দেহজনক বিষয় না দেখে সেখান থেকে চলে যায়। এরপর কবির বনরাজের সাথে একটা মিউচুয়াল করতে চায়। কবির বলে সে তার সমস্ত সম্পত্তি বনরাজকে দিয়ে দিতে পারে, তার পরিবর্তে শুধু জাহ্নবীকে আগের মতন সুস্থ স্বাভাবিক করে দিতে হবে। এই কথা শুনে সেই মুহূর্তে বনরাজ রাজি হয়ে যায় আর কবিরের কাছ থেকে প্রচুর টাকা নেয়। কিন্তু টাকা নিয়ে বনরাজ চলে যাওয়ার পরেও কবির আর যদি বুঝতে পারে বনরাজ টাকা নিয়ে গেল, জাহ্নবীকে মুক্তি দিয়ে যায়নি। আর বনরাজকে দেওয়া টাকা জ্বালিয়ে দেওয়ার জন্য এবার কবির বাইরে চলে আসে। তখন বনরাজ জানায় যে সে কোনো কিছুই মেটেরিয়ালিস্টিক জিনিসকে বশ্যতা স্বীকার করে না। এরপর বনরাজ আবার তাদের সেই ফার্ম হাউসে ফিরে আসে। এইবার সে জাহ্নবীকে বলে সে যেন নিজের গালে নিজে থাপ্পড় মারে। জাহ্নবী নিজের গালে পাগলের মতো নিজে চড় মেরে যেতে থাকে। সে একটা সময় ক্লান্ত হয়ে যায়, কিন্তু সে থাপ্পড় মেরেই যায়। এরপর তাকে বনরাজ নির্দেশ দেয় নাচ করার জন্য। এইবার জাহ্নবী পাগলের মতো নাচ করতে শুরু করে। এরপর বনরাজ একটা ছুরি দিয়ে জাহ্নবীকে বলে সে যেন জ্যোতির গলাটা কেটে দেয়। কিন্তু জ্যোতি যখন তার সন্তানকে বোঝাতে থাকে, তখন জাহ্নবী তার মাকে সেখান থেকে চলে যেতে বলে। যদিও বনরাজ সেটা করতে এরপর জাহ্নবীকে মানা করে দেয়। আর জাহ্নবীকেই তার বাবা মার বিরুদ্ধে পাহারায় বসিয়ে বনরাজ এবার ঘুমাতে চলে যায়। জাহ্নবী অনিচ্ছাকৃতভাবেই তার হাফ প্যান্টে টয়লেট করে দেয়। জ্যোতি তার জাহ্নবীকে পরিষ্কার করতে আর তার প্যান্ট পরিবর্তন করার জন্য বনরাজের কাছে খুব রিকোয়েস্ট করতে থাকে। বনরাজ কিন্তু শুধুমাত্র পরের কাজটা করারই নির্দেশ দেয়। নিজের মেয়েকে বাঁচানোর জন্য এবার কবির আর জ্যোতি বনরাজকে খুন করার প্ল্যানিং করে, কিন্তু কোনোভাবে বনরাজ সেটা বুঝতে পেরে যায়। আর এবার জাহ্নবীকে হাসার নির্দেশ দেয়। আবার জাহ্নবী পাগলের মতন হাসতে থাকে। এখন বনরাজ কবিরকে জানায় যদি সে কবিরকে খুন করেও ফেলে তাহলেও কিন্তু জাহ্নবীর কোনো মুক্তি হবে না, কারণ যেহেতু সে বনরাজের কোনো নির্দেশ পাবে না, তাই সারা জীবনভাবে এইভাবে জ্যোতি হাসতেই থেকে যাবে। তাই কোনোভাবেই তার পরিবারের বনরাজের কাছ থেকে মুক্তি নেই। এখন বনরাজ জাহ্নবীকে হুকুম দেয় সে যেন তার ভাইকে খুন করে, আর সেই কথা মতন জাহ্নবী তার ভাইকে খুন করতে যায়। এই কথা শুনে জ্যোতি আর কবির জাহ্নবীকে আটকানোর চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই তারা জাহ্নবীকে আটকাতে পারে না। আর জাহ্নবী উপরের বারান্দার থেকে তার ভাই ধ্রুবকে নিচে ছুঁড়ে ফেলে দেয়। এইতে ধ্রুব প্রচণ্ডভাবেই ইনজিওর হয়। এখন আর কোনো পথ থাকে না কবিরের কাছে, তাই বনরাজের কথা মতো সে জাহ্নবীকে তার হাতে তুলে দিতে বাধ্য হয়।
কিন্তু সে এবার তার কোমরে থাকা মোবাইল ফোনের ট্র্যাকারের সাহায্যে জ্যোতি আর ধ্রুবকে হসপিটালে পাঠিয়ে দেয়। আর সে এবার জাহ্নবীকে নিয়ে বনরাজ কোথায় যাচ্ছে সেটা জানার জন্য বনরাজকে ফলো করতে থাকে। কবির এবার বনরাজের ডেরায় পৌঁছে দেখতে পায় যে বনরাজ আরও 100টি মেয়েকে তার বশ করে রেখেছে, আর তাদের একটি অতিমানবীয় কিছু অর্জনের জন্য একটা বিশাল চিতায় ঝাঁপিয়ে তাদের বলি দেওয়ার জন্য প্রস্তুত করছে। কবির আচারে অনুপ্রবেশ করে বনরাজের জিভ কেটে দেয়, চিতাতে ফেলে দেয়। যখন মেয়েরা তাকে লাঞ্ছিত করার চেষ্টা করে তখন সে তাদের কাছে বনরাজের কথার একটা রেকর্ডিং চালিয়ে দেয়। এখান থেকে সেইখানে উপস্থিত সবকটা মেয়ে স্বাধীন হয়ে যায়, যা আসলে অন্য প্রসঙ্গে উচ্চারণ করা হয়েছিল। এইভাবে সমস্ত মেয়েগুলোকে বনরাজের নিয়ন্ত্রণ থেকে মুক্তি দিয়ে তাদেরকে পালিয়ে যেতে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে কবির সাহায্য করে। এই ঘটনার মধ্যে বনরাজ আর কবিরের একটা ফাইট সিকোয়েন্স দেখানো হয়েছে। এদিকে হাসপাতালে দেখানো হয় যেখানে কবিরের ফ্যামিলি এখন সুস্থ হয়ে গেছে। পুলিশের সাহায্যে অন্য সব মেয়েরাও নিরাপদে তাদের বাড়ি চলে গেছে। পুলিশ কবিরকে আশ্বাস দেয় যে তারা খুব শীঘ্রই বনরাজকে ধরবে, আর সে যে এখন কোথায় পালাচ্ছে তারা ট্র্যাক করার চেষ্টা করছে। এর পরের ঘটনা 1 বছর পরে দেখানো হয়। সিনেমার শুরুতে আমাদের যে দেখানো হয়েছিল ইঁদুর ধরার দৃশ্যটা, সেটা আসলে এই 1 বছর পরের ঘটনার। কবির একটা অন্য জায়গায় গিয়ে বনরাজকে সেখানে বন্দি করে রেখেছে, আর তাকে শুধুমাত্র মৃত ইঁদুরই খেতে দেয়। এখানে কবির বনরাজকে বলেন যে একজন বাবা তার পরিবারকে রক্ষা করার জন্য যে কিছু করতে পারে। এখন বনরাজ কবিরকে কিছু একটা বলার চেষ্টা করে, কিন্তু বনরাজ এখন আর কথা বলতে পারে না। আর ওই অবস্থাতেই বনরাজকে ফেলে কবির সেখান থেকে চলে যায়, আর সিনেমাটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের মুভি স্টোরি শয়তান। সিনেমাটা তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে এসে অবশ্যই জানিও। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বিদায়।